আসসালামু আলাইকুম হিন্দু ভাই বোনদের আদাব জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমাদের রিটেন পেইড বেসের আপনাদের ফোকাস রাইটিং সেশন, ইকোনমিক সেশন চলতেছে। আমাদের আর একটা ক্লাস হলে ইকোনমিক কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো রেকর্ডেড ক্লাস দেওয়া হয়েছিল রিটেন 4, তাই না? সেটার উপরে আজকে আলোচনা হবে। প্লাস হচ্ছে আমরা নেক্সট যে আর একটা টপিক করলে আমাদের এটা শেষ এবং আমরা সবগুলো ফোকাসে ইকোনমিক রিলেটেড শিখতে পারবো। সেটা নিয়ে মূলত আমাদের আজকে হচ্ছে এই আলোচনা। হ্যাঁ, তো আপনারা সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা? সবারই প্রিলি নিয়ে চিন্তা আমি জানি, সবারই হচ্ছে ওজি ওসি যে পেজ ভিত্তিক পরীক্ষা কয়েকদিন পরেই, এটা নিয়ে সবাই ব্যস্ত আমি জানি। অনেকে আজকে সেশনে যুক্ত হবেন না, সমস্যা নেই, পরে রেকর্ড দেখে নেবেন। আমি জাস্ট হচ্ছে আপনাদের বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি, কারণ শুধুমাত্র প্রিলি দিয়ে কিন্তু আমাদের কি চাকরি হবে না। ব্যাংকের চাকরি প্রিলির কোনো ভ্যালুই নাই। প্রিলি জাস্ট হচ্ছে একটা সিলেকশন, রিটেনই কিন্তু আমাদের মেইন, তাই না? আর এই রিটেনটাকে কি করে আপনাদের সহজ করে দেওয়া যায় সেটা নিয়ে আমি মোটামুটি কাজ করতেছি। যারা আছেন তারা তো মোটামুটি এটা দেখেছেন। তো মাত্র 9 জন এসেছেন। ওয়ালাইকুম আসসালাম মিস্টার জাহান আপু। তো সমস্যা নাই, যারা আসবে ওই কয়জন নিয়ে আমি আলোচনা করব, শর্ট টাইমে জিনিসটা সারবো, ঠিক আছে? পরে যারা দেখবে দেখে নিবে। যেহেতু সবাই প্রিলির পড়া পড়তেছে, আশা করি যে আজকে বেশি অ্যাটেন্ড হবে না। তারপরেও তো রিটেনের ক্লাসটা আমাদের আগাই যাইতে হবে, তা না হলে আমাদের তো অবশ্য রিটেনটা খুব সহজেই শেষ করে ফেলতে পারবো। প্রিলিমিনারি সিলেবাসটাই আর কি শেষ করা একটু টাফ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম মিস্টার জাহান আপু। তো আমাদের যে ইকোনমি থেকে আমাদের যেই টাইপের ফোকাসগুলো আসে সেইগুলো হচ্ছে কি কি, এইগুলোই তো আমরা মোটামুটি এখন কাজ করতেছি, তাই না? ইকোনমিক রিলেটেড প্রথম আমাদের আসে হচ্ছে ডেভেলপমেন্ট ইস্যু। তো আমাদের একটা ডেভেলপমেন্ট ফোকাস দেওয়া হয়েছে 4 in 1 নামে, যেটা একটা ফোকাস পড়লে কিন্তু ডেভেলপমেন্ট রিলেটেড আমরা যে কোনো ফোকাসই লিখতে পারবো, সেই টাইপের আমাদের একটা টপিক দেওয়া হয়েছে। সেকেন্ডলি যেটা আমাদের দেওয়া হয়েছে সেটা হচ্ছে আজকে যেটা দেওয়া হলো সেটা হচ্ছে ইকোনমিক যে কোনো সমস্যা, ইকোনমিক যে কোনো প্রবলেম রিলেটেড ফোকাস আমরা লিখতে পারবো, ঠিক আছে? আর তৃতীয়ত আমরা একটা কি করব, আমরা হচ্ছে ডিজিটাল ইকোনমি বা হচ্ছে ক্যাশলেস ইকোনমি, বা বলতে পারি টেকনোলজি অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট, একই কথা তিনোটা। হ্যাঁ, এই তিনটা নিয়ে আমরা একটা শিট দিব কালকে। তো এই কয়টা যদি আমরা শিখে ফেলতে পারি তাহলে আমাদের অর্থনীতি রিলেটেড, যেটা 80% আমাদের ফোকাস রাইটিং আসেই হচ্ছে অর্থনীতি রিলেটেড। তো আমাদের এই তিনটা ফোকাস যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের ইকোনমি রিলেটেড হচ্ছে শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? ডেভেলপমেন্ট ইস্যু, ইকোনমিক প্রবলেম রিলেটেড ইস্যু এবং ডিজিটাল এবং ক্যাশলেস ইকোনমি। তো এখানে আরেকটা বিষয় আছে, কিছু আমাদের হচ্ছে আলাদা করে আমরা শিট দিয়ে দিব যেটা এই রিলেটেড, কিন্তু ওখানে আলাদা করে আমাদের কিছু অ্যাড করতে হবে। তার মধ্যে কি কি আছে? এলডিসি, এফডিআই এবং হচ্ছে ব্লু ইকোনমি, তাই না? ব্লু ইকোনমি। তো এই কয়টা যদি আমরা আলাদা করে একটু পড়ে নিই তাহলে আমাদের মোটামুটি ইকোনমি রিলেটেড আর কোনো ফোকাসই থাকবে না। আমি আপনাদের ফোকাসে যে পরিমাণে এফোর্ট দিচ্ছি, আশা করা যায় যে পরীক্ষার হলে গিয়ে আপনাদের কোনো সময় 5 মিনিটও বসে থাকা লাগবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আজকের পরে হচ্ছে যেহেতু শিট দিব আর ক্লাস তো রেকর্ডেড দিয়ে দিচ্ছি, আজকের পর দেখি কাল পরশু আমরা রিটেন ক্লাসটা অফ রাখবো, কারণ সবাই 23 সাল ভিত্তিক পরীক্ষা নিয়ে ব্যস্ত। তারপর আমি জাস্ট হচ্ছে এটা নিয়ে একটু আলোচনা করতেছি। কি জন্য আজকে জাস্ট আলোচনা করব, মানে কিভাবে আমরা জিনিসটা আউটলাইন করব, এবং এটা আপনার পরে একটু দেখে নিতে পারবেন পরীক্ষার সময়। দেখা গেল যে 23 ভিত্তিকে প্রিলি পাস করেছেন কিন্তু ওই সময় কোনো কিছু বুঝে উঠতে পারতেছেন না যে কিভাবে কি করবেন, ফোকাস কিভাবে লিখবেন, ডাটা মুখস্থ করবেন নাকি কোনটা রাখবেন কোনটা বাদ দিবেন। তার জন্য মূলত আজকে ছোট করে শর্ট করে আমরা একটা শর্ট ক্লাস করব। হ্যাঁ, তো এই যে ডেভেলপমেন্ট ইস্যুর মধ্যে আমরা বলেছিলাম যে ফোকাসটার দেয়া হয়েছে, সেটা দিয়ে আমরা রুরাল ডেভেলপমেন্ট লিখতে পারবো। তারপরে হচ্ছে পোভার্টি অ্যালিভিয়েশন লিখতে পারবো, তাই না? পোভার্টি অ্যালিভিয়েশন লিখতে পারবো।
মানে কিভাবে আমরা দারিদ্রতা দূর করতে পারি। তারপরে আরো মোটামুটি আরো মনে করেন যে 4টা এখানে ফোকাস দেওয়া হয়েছে। আর ইকোনমিক প্রবলেম রিলেটেড যে ফোকাসটা দেওয়া হয়েছে যত ধরনের আমাদের আছে, যেমন ইনফ্লেশন, তাই না, ইনফ্লেশন, তারপর রিজার্ভ ডেফিসিট, এই টাইপের যতগুলো ফোকাস, ডিফ্লেশন, হাবিজাবি যা যা অর্থনৈতিক রিলেটেড সমস্যা আছে সেইগুলো আমরা লিখতে পারবো। তো নেক্সট টপিক যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডিজিটাল এবং ক্যাশলেস ইকোনমি বা টেকনোলজি রিলেটেড। তো এইটা করতে গেলে আমাদের, এটা কিন্তু সিনিয়র অফিসারে কিন্তু ডিজিটাল ইকোনমি নামে এসেছিল, এই জন্য এইটাই আমরা নেক্সট ক্লাসে করব। আজকে একেবারে এই শর্ট 10-12 মিনিটের মধ্যে আমরা শেষ করে দিব, যেহেতু 23 সাল ভিত্তিক পরীক্ষা চলে আসছে, সবাই ওখানেই ব্যস্ত। ঠিক আছে, ওইটা নিয়েই হচ্ছে সবাই একটু করতেছে। জাস্ট 5 মিনিটে আমরা এটাই করি। তো নেক্সট দিন আমরা হচ্ছে টেকনোলজির সাথে হচ্ছে আমরা ইকোনমিকে কানেক্টেড করব। কিভাবে কানেক্টেড করব? আমরা জানি এই যে আমাদের ইকোনমিটা কিন্তু 3টে জিনিসের সাথে, মূল যে আমাদের 3টা ভাগ, সেই 3টার উপরে কিন্তু আমাদের অর্থনীতিটা দাঁড়িয়ে আছে, তাই না? কি কি? একটা হচ্ছে এগ্রিকালচার, আরেকটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি মানে শিল্প, আরেকটা হচ্ছে সার্ভিস, তাই না? তো এগ্রিকালচারের মধ্যে আমরা কি করে টেকনোলজি ইউজ করতেছি, আমাদের শিল্প ক্ষেত্রে কি কি টেকনোলজিক্যাল জিনিস ইউজ করা হচ্ছে, আর সার্ভিস মানে সেবা খাতের মধ্যে কি কি আছে, মেইনলি তো আছে ব্যাংক, তাই না? ব্যাংক, তারপরে হচ্ছে হসপিটাল, এইগুলোতে আমরা কি করে হচ্ছে ইকোনমির সাথে কানেক্টেড হচ্ছে সেইটাই আমরা কি নেক্সট দিন আলোচনা করব। আমরা 23 সাল ভিত্তিক প্রিলির পরেই এতদিন অফ করে রাখলে আসলে আমরা আগাইতেও পারবো না, এটাই হচ্ছে মেন সমস্যা। ঠিক আছে, আমরা এটাই সবাই সবাই যেহেতু বলতেছে আমি এটাই করব, ঠিক আছে? তাহলে আজকে আর বেশি আলোচনা করে কি হবে, আজকে আপনাদের আউটলাইনটা একটু বুঝিয়ে দিতে চাইছিলাম, তারপর আমি একটু যেহেতু আসছি করে দিই। টেকনোলজিতে আমাদের যে বিষয়টা আরো আছে সেটা হচ্ছে আমাদের 4 আয়া, তাই না? 4 ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মধ্যে যে আমাদের ব্লক চেইন আছে, আইওটি আছে, তারপরে মেশিন হাবিজাবি এগুলো আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব কিভাবে আমরা কানেক্টেড করব। তারপরে হচ্ছে আমরা যে এমএফএস আছে, তাই না, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস, বিকাশ, নগদ, এটসেট্রা এটসেট্রা, ব্যাংকে কিভাবে আমরা হচ্ছে টেকনোলজি ইউজ করতেছি, যেমন এমআইসিআর চেক, তাই না, এমআইসিআর, ওসিআর, এটিএম বুথ আমাদের কিভাবে হেল্প করতেছে, তাই না, বিএফটিন, বিএফটিএন, আরটিজিএস, এগুলো সবই আমাদের আনতে হবে। এই জিনিসগুলোতে কিন্তু আমাদের মূলত মার্ক, হ্যাঁ, অর্থনীতিতে টেকনোলজি যেগুলো আমাদের রিলেটেড সেগুলো এইটা। তো এটা আমি তো শিট তৈরি করে দিব আপনাদের জন্য, হয়তো আজকে রাতে লিখবো। তো মোটামুটি আমাদের এইগুলো হয়ে গেলে, আর এলডিসি এফডিআই এগুলো তো এমনিতেই আমরা বুঝি, জাস্ট এগুলো পয়েন্টগুলো আরো কি কি এসে, যদি এলডিসি রিলেটেড কিছু লিখতে হবে, এফডিআই রিলেটেড কিছু লিখতে হবে, এটা নিয়ে আমাদের নেক্সট এটা হবে। আর রেকর্ডেড ক্লাসটা অবশ্যই দেখবেন, ঠিক আছে? কারণ ওইটাই কিন্তু আমাদের মেইন ক্লাস। পরে হচ্ছে আপনারা ওই শিট, যেহেতু ক্লাস অনেকে দেখতে পারেননি এই জন্য আর কি সমস্যার সৃষ্টি হচ্ছে। এই কদিন আমরা তাহলে প্রিলি পড়ি, হ্যাঁ? হ্যাঁ, এইটাই হচ্ছে আমার মেন, যেটা আমার মনে হয় যে অফ রাখলে কি হবে, কারণ ব্যাংকের প্রিপারেশনটা হচ্ছে প্রিলি রিটেন একসাথে যদি আপনি কাভার না করতে পারেন, তাইলে আপনি ব্যাংকের চাকরি থেকে অনেক পিছাই যাবেন। কারণ আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে রিটেন এবং প্রিলির মাঝখানে মাত্র সময় থেকে 1 থেকে 2 সপ্তাহ, 1 থেকে 2 সপ্তাহ থাকে। তা আমি এখনো ফোকাস নিয়ে কাজ করতেছি। এখন আপনাদের আর্গুমেন্ট, প্রিসাইজ, আর্গুমেন্টও শেখাতে হবে, প্রিসাইজও শেখাতে হবে, কারণ দুইটাই আপনাদের ক্যাশে দিছে প্রিসাইজ, আর ইসে দিছে, সরি, অফিসার জেনারেলে দিছে প্রিসাইজ, ক্যাশে দিছে হচ্ছে আপনাদের আর্গুমেন্ট। তারপর একটু প্যাসেজ সলভিং এর কিছু টেকনিক শেখাইতে হবে, তা না হলে আপনার পরীক্ষা হলে আসলে 2 ঘন্টা খুবই কম সময়। এই 2 ঘন্টায় কি করে যে আসলে হ্যান্ডেল করবেন, এটা আসলে আপনারা যারা রিটার্ন দেন নাই তাদের কোনো ধারণাই নাই। ম্যাক্সিমামে কি করেন, প্রথম প্রিলি পাস করে 2 ঘন্টায় মিনিমাম 40 থেকে 50 মার্ক ছেড়ে চলে আসবেন, মানে চাকরিটা হাতছাড়া হয়ে গেল। তা আমি চাই না যে আপনারা এটা করেন। আপনাদের আমি কিছু প্রশ্ন দিব, বাসায় নিজে নিজে টাইমের মধ্যে সলভ করবেন, যে আসলে কত টাইমের মধ্যে লিখতে পারতেছেন, কেমন মার্কিং করা যায়, আমি যতটুকু পারি লাইভে এসে আপনাদের একটু মার্কিং করে দিলাম। তো এইটাই আমার প্ল্যান ছিল। তো এইভাবে তো পরীক্ষা একটার পর একটা থাকবেই। আর যেহেতু, হ্যাঁ, ক্লাস রিটেন ক্লাস যে 4 মেইন যে ক্লাসটা আজকের, সেটা কিন্তু রেকর্ডেড দেওয়াই হয়ে গেছে। ওইটা কিন্তু আসলে রিটেন ক্লাস তো আমি নেই হচ্ছে কম্পিউটারে সুন্দর করে আপনাদের রেকর্ড করে দেওয়ার চেষ্টা করি, যাতে জিনিসটা আপনাদের বোঝাইতে পারি, তখন আমাদের কি ফরম্যাটটা থাকে। আর আমি ক্লাসে জাস্ট হচ্ছে আপনার লেখার নিয়মটা হচ্ছে একটু আলোচনা করি, ঠিক আছে? এই যে যারা বলতেছে যে অফ রাখলে ক্ষতি হবে, এরাই আসলে মূল পড়াশোনার ভেতরে আছে। আর যারা বলতেছে যে ভাই অফ রাখেন, তারা কিন্তু নিজেদের ক্ষতি নিজেরাই করতেছেন। এটা কিন্তু পরে বুঝতে পারবেন, এখন বুঝতে পারবেন না, যখন দেখবেন যে হচ্ছে
ওই যে একটা জিনিস আছে না আমাদের ইকোনমিক্সের ভাষায় উপযোগ বলে একটা কথা আছে। আপনি 1 কেজি মিষ্টি খাইতে পারবেন, 1 কেজি মিষ্টি খাইতে পারবেন কখন? যখন আপনি প্রতিদিন 2 পিস করে খাবেন, দেখা গেল যে আপনি 1 সপ্তাহে 1 কেজি মিষ্টি খাইতে পারতেছেন। কিন্তু যখনই আপনাকে 1 কেজি মিষ্টি একদিনে খাইতে বলবে, তখনই কিন্তু যতই মিষ্টি হোক জিনিসটা, তখন কিন্তু আর খাইতে পারবেন না। অর্থাৎ আমার ক্লাসটা এখন আস্তে আস্তে ধীরে ধীরে আপনার কাছে মিষ্টি লাগবে, মনে হবে এই তো অনেক সহজ, এত সহজে বুঝে ফেলতে পারতেছি। তো যখনই আপনি বলেন ভাই 1 উইকের মধ্যে আমাকে সব কিছু দেন, তখন যতই আমি সহজ করে দিই না কেন আপনাদের কাছে প্রচুর কঠিন মনে হবে। ঠিক আছে, এইটাই তো। আধা ঘন্টা নিয়ে আসলে ওই প্রিলির মাঝখানে আধা ঘন্টা সময় বের করে রিটেনটা করলে কোনো সমস্যা হয় না। ঠিক আছে, তো আমরা রিটেনে আমরা যে জিনিসটা করে দিয়েছি আপনাকে, অন্য কেউ করছে কিনা কখনো আমি জানি না, আপনাদের একটা কমন ফরম্যাট দেওয়া হয়েছে, কমন কমন ফরম্যাট দেওয়া হয়েছে, তাই না? এই কমন ফরম্যাটটা থেকে কি আমি আবার ডিম পাড়াইছি। কি কি ডিম পাড়াইছি? এই কমন ফরম্যাটে যে আমাদের ইন্ট্রো ছিল আগে, ইন্ট্রো, তারপরে কোটেশন, তারপরে কি ছিল আমাদের হচ্ছে কারেন্ট স্ট্যাটিস্টিক্স, মানে ডাটাগুলা, কারেন্ট ডাটা, তারপরে হচ্ছে ছিল আমাদের চ্যালেঞ্জ, তারপরে কি ছিল এর রিকমেন্ডেশন, তাই না? রিকমেন্ডেশন, তারপরে ছিল গভর্নমেন্ট মেজার্স, তাই না? গভর্নমেন্ট মেজার্স ছিল না, বা ইনিশিয়েটিভ মেজার্স ছিল। তারপরে ছিল কি কনক্লুশন। এটাই কিন্তু মূলত আমাদের প্রত্যেকটা ফোকাসের যে স্ট্রাকচার, এটা কিন্তু কেউ আপনাকে বলবে না। সবাই আপনাকে ফোকাসের শিট দিবে, বই ধরাই দিবে, কিন্তু আসলে একটা ফোকাস কিভাবে মানে প্রেজেন্টেশন করতে হয় বা কিভাবে সাজাতে হয় এই জিনিসটা কিন্তু কেউ আপনাকে দেখাবে না। আমি কিন্তু খাতায়ও আপনাদের প্রেজেন্ট করে দিব। ভাবতেছেন যে ভাই শুধু শিট দেখাচ্ছেন, শিট লিখতে গেলে তো আমাদের খাতা ভরে যাচ্ছে। তো শিটে কিভাবে আসলে ওইটা আপনারা 3 পেজের মধ্যে সুন্দর করে প্রেজেন্ট করবেন, কিভাবে শর্ট করবেন, সেটা নিয়ে তো অবশ্যই আমি লিখবো। হয়তো আমার হ্যান্ড রাইটিং একটু খারাপ, আপনাদের বুঝতে অসুবিধা হবে, কিন্তু প্রেজেন্টেশনটা অবশ্যই বুঝতে পারবেন। ঠিক আছে, প্রেজেন্টেশনটাই মূলত হচ্ছে আমার বোঝার দরকার। ওকে, তো এই যে আমরা কমন ফরম্যাটটা শিখেছি, সেখানে এই যে ইন্ট্রোটা, আমি যে 3টা ফোকাসে আপনাদের নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে একটা কি ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে ইকোনমিক প্রবলেম, আর একটা হচ্ছে টেকনোলজি অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট, তাই না? ডেভেলপমেন্ট, এই যে 3টা জিনিস কিন্তু দেখা যাচ্ছে তো ওই পাশে? হ্যাঁ, এই 3টা জিনিসে আমি কিন্তু আপনাদের সেম ইন্ট্রোডাকশন ইউজ করতে বলেছি, এবং আমি যে ইন্ট্রোডাকশন গুলো এর সাথে কানেক্টেড করেছি, কোনোটা মনে হয়েছে যে এটা কোনো একটা আলাদা ইন্ট্রোডাকশন? যখন আমি ডেভেলপমেন্টের সাথে লিখেছি তখন কিন্তু ইন্ট্রোডাকশনটা দেখে মনে হচ্ছিল যে এটা ডেভেলপমেন্ট ইস্যু ফোকাসেরই হয়তো বা ইন্ট্রোডাকশন। যখন এটা প্রবলেমের সাথে কানেক্টেড করতেছি মনে হচ্ছে এটা তো প্রবলেম রিলেটেড ফোকাসেরই একটা অংশ। যখন আমরা টেকনোলজির সাথে কানেক্ট করতেছি তখন মনে হচ্ছে এটা কি টেকনোলজি রিলেটেড এর সাথেই একটা অংশ। ইভেন এর যে চ্যালেঞ্জ গুলো আছে, প্রত্যেকটা সেক্টরের চ্যালেঞ্জ কিন্তু পুরাপুরি মিলে যাচ্ছে। যেমন কি ছিল আমাদের হচ্ছে ওভার পপুলেশন, তাই না? ওভার পপুলেশন এই যে জিনিসটা, এটা কিন্তু আমাদের ডেভেলপমেন্টের জন্য একটা চ্যালেঞ্জ, আর এটা একটা ইকোনমিক প্রবলেম। এবং এই যে টেকনোলজিতে যখন যাব তখন দেখাবো কি করে ওভার পপুলেশন আমাদের ঝামেলা সৃষ্টি করতেছে। ঠিক আছে, এই যে কারেন্ট স্ট্যাটিস্টিক্স এর মধ্যে যে ডাটাগুলো দিয়েছি, আমরা যখন এফডিআই লিখতেছি তখন আমরা এফডিআই ডাটাটা ইউজ করতে পারতেছি, যখন আমরা রেমিটেন্স লিখতেছি তখন আমরা রেমিটেন্সের ডাটা ইউজ করতে পারতেছি, যখন আমরা হচ্ছে ইনফ্লেশন লিখছি তখন ইনফ্লেশনের ডাটাটা শুধুমাত্র কারেন্ট স্ট্যাটিস্টিক্স ইউজ করতে পারতেছি, আমরা যখন অন্য কোনো প্রভার্টি নিয়ে কথা বলতেছি তখন প্রভার্টির রেট কত ছিল সেটা ইউজ করতে পারতেছি। তার মানে কি ডাটাও কিন্তু আমাদের গোলালো সব, যেগুলো দিয়েছি এর বাইরে কোনো আপনার ডাটা পড়া লাগতেছে না, আবার হচ্ছে যে তথ্য দিয়েছি এর বাইরে কিছু পড়া লাগতেছে না। এখন আপনার হুট করে একটা পরীক্ষায় প্রশ্ন চলে আসলো যে ট্রান্সলেশন কি লিখেছে আপু, যে স্যার ট্রান্সলেশনের জন্য কি করব সেটাও একটু বলে দিন সময় করে। ট্রান্সলেশন হচ্ছে আমি একটা দুইটা ক্লাস নেওয়ার পরে আপনাদের রেগুলার হচ্ছে একটা করে ট্রান্সলেশন আমি দেবো। আমি যেমন ফেসবুকে ডে 1 ডে 2 ভাবে দিতাম, সবসময় রিটেনে প্রতিদিন সকালে আপনারা একটা করে পেয়ে যাবেন, আর সাথে সাথে একটা প্র্যাকটিস থাকবে। ঠিক আছে, কিভাবে প্র্যাকটিস করতেছেন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারবেন, বা হচ্ছে আপনারা যে আপনাদের ডিসকাশন গ্রুপ আছে ওখানেও যদি সেন্ড করেন তাও কিন্তু একজন আরেকজনের মার্কিং করে দিতে পারবে। ঠিক আছে, কারণ হচ্ছে আমার একার পক্ষে তো 1000 জনের খাতা দেখা একটু কষ্টকর। রিটেনের ক্ষেত্রে প্রিলি তো মার্কিং চলে আসে, এই জন্য সমস্যা নেই, তারপরও আমি অবশ্যই আপনাদের খুঁটিনাটি বিষয়গুলো দেখিয়ে দেবো। আর ট্রান্সলেশন হচ্ছে অ্যাভারেজ লিখলেও আপনার চাকরি হয়ে যাবে, কিন্তু ফোকাস যদি ভালো না করতে পারেন, ম্যাথ যদি ভালো না করতে পারেন, জিকেতে যদি খারাপ করেন, তাহলে কিন্তু চাকরিটা এমনিতে আপনাদের আটকে যাবে। ঠিক আছে,
আমরা রিটেনের সবগুলো টপিক নিয়ে আলোচনা করব, কোনো টেনশন নেই, আপনাদের রিটেন নিয়ে কোনো যেন ভীতি না থাকে। পরীক্ষার হলে আমার কাছে আমার শিটগুলো পড়ার পরে বা আমার আলোচনা দেখার পরে পরীক্ষার হলে গিয়ে আপনারা একটা আলাদা কনফিডেন্স পাবেন, এইটুকু আমি শিওর করতে পারি। যে ভাই এতদিন আসলে একটা ভয়ের মধ্যে ছিলাম, সেই ভয়টা আমার এখন আর কাজ করতেছে না। যাই হোক, অন্তত আমি যখন টিউশন করতাম, ঠিক আছে, আমি যখন টিউশন করতাম, তো আমার অনেক স্টুডেন্ট ভালো ভালো বড় বড় ভার্সিটিতে পড়তেছে। কেউ ল নিয়ে পড়তেছে, কেউ মনে করেন হচ্ছে ট্রিপলিতে পড়তেছে, যাদের সায়েন্সে পড়াতাম। তো এরকম তারা সবসময় একটা কথাই বলতো যে ভাইয়া হচ্ছে আপনি কি পড়ান না পড়ান, এটার থেকে সব থেকে ভালো লাগে যে আপনি পড়াইলে মনে হয় যেন যে আমি পারবো, এই একটা কনফিডেন্স চলে আসে যে আমার দ্বারা সব সম্ভব। তো আমিও চাই যেন আমার কাছে পড়ে আপনাদের এইটুকু অন্তত আমি ফিল করাইতে পারি যে হচ্ছে আমি পারবো। ঠিক আছে, এইটাই খুব বড় জোর। এই যে আপনারা হতাশায় পড়ে যান বা টেনশন, আমার আর 2 বছর বয়স আছে, 1 বছর বয়স আছে, এই হতাশা থেকে বেরোয় আসতে হবে এবং এই লাস্ট টাইমে এসে আপনাদের জব ইনশিওর করতে হবে। ঠিক আছে, এই ব্যাংকে চাকরি পাওয়া, বাস্তব কথা আপনাদের বলি, এই ব্যাংকে চাকরি পাওয়া হচ্ছে মানে রিটেনটা একেবারে একটা ফাঁকিযোগী একটা বিষয়। ঠিক আছে, এটা যে এইভাবে আপনাদের কাছে প্রেজেন্ট করা হয়, আমি তো কয়েকটা রিটেন দিয়েছি এবং প্রত্যেকটাতে তো রেজাল্ট আসছে, আমি জানি যে আসলে রিটেনটা কি ধরনের। আমি যদি ওই টাইপের লিখে যদি একেবারে প্রথম 100-150 জনের মধ্যে চলে আসতে পারি, তার মানে ফোকাস রাইটিং আসলে বা অন্য লেখাগুলো ওই যে এইভাবে আমাদের প্রেজেন্ট করা হয় যে প্রচুর ডাটা দিতে হবে, প্রচুর সেন্টেন্স অনেক গুছাই লিখতে হবে, এই করতে হবে তাই করতে হবে, এগুলো কোনো ইস্যুই না। ঠিক আছে, আমরা যদি 35-এর মধ্যে 18-19 পাই, এটা অনেক মার্ক। 18-19 পাই, এইটা কিন্তু অনেক মার্ক। 18-19 কনফার্ম করলে আমাদের হয়। আর আদার সাইড থেকে মোটামুটি ম্যাথ যদি কেউ 3টা কনফার্ম করতে পারে, জিকে যদি কেউ 10টা বা 11টা কনফার্ম করতে পারে, আর যদি সব লিখে আসে ট্রান্সলেশন মনে করেন যে মোটামুটি লিখে আসলো, ঠিক আছে, প্যাসেজ রাইটিং প্যাসেজ থেকেই লিখলো কিন্তু একটু প্যারাফ্রেজিং করে লিখলো, প্রিসাইজ কি করলো, ওই প্যাসেজ থেকে লিখলো কিন্তু একটু প্যারাফ্রেজিং করে লিখলো। কিভাবে প্যারাফ্রেজিং করে লিখলো? প্যারাফ্রেজিং তো মানে আপনারা ম্যাক্সিমামই জানেন না, এই জন্য তো রিটেনে ধরা খেল। প্যারাফ্রেজিং মানে কি, যে ইট ইজ আই হু এম এ স্টুডেন্ট, এই একটা সেন্টেন্স আছে, তাই না? এটাকে আমরা কি করব, একটু ঘুরে লিখবো কি, আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট। এই যে এই সেন্টেন্সটার মধ্যে পার্থক্য নাই, কিন্তু এই সেন্টেন্সটার পরিবর্তে আমি এইটা লিখলাম, তার মানে কি এটা কপিও হলো না, কোনো কিছুই হলো না। ঠিক আছে, তারপরে কি, আই প্রিফার ইউ না লিখে আমি কি লিখলাম, আই লাইক ইউ। অর্থাৎ আমি একই জিনিসটা লিখবো, ঠিক আছে, প্যাসেজ থেকেই লিখবো, কিন্তু এটা সিনোনিম বা অ্যান্টোনিম ইউজ করতে হবে। বা আরো লিখতে পারি যে আই ডোন্ট হেট ইউ। ঠিক আছে, এই যে প্যারাফ্রেজিং এর যে বিষয়টা, মানে একটা জিনিস আমরা ওইটাই লিখবো কিন্তু হচ্ছে ওইটাকে ঘুরাই ফিরাই লিখতে হবে। ঠিক আছে, অথবা কি লিখতে পারি, ইউ আর কি লাইকড বাই মি। মানে একই সেন্টেন্সকে কতভাবে প্রেজেন্ট করা যায়, আমরা এটা শিখবো যে প্যারাফ্রেজিংটাই আসলে ফ্রি হ্যান্ড রাইটিং এর বা মূল যে জিনিসটাই প্যারাফ্রেজিং শিখতে হবে। যে একটা সেন্টেন্স ছিল আই প্রিফার ইউ, এটাকে আমরা কি লিখতে পারতেছি, আই লাইক ইউ, আই ডোন্ট হেট ইউ, মানে আমি তোমাকে পছন্দ করি, এটাও আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে ঘৃণা করি না, এটাও তাই। ইউ আর লাইকড বাই মি, তুমি আমার দ্বারা পছন্দিত। এইভাবে যে কিভাবে এগুলো আমরা প্রেজেন্ট করব, এটা যদি শিখে ফেলতে পারি, এক প্যারাফ্রেজিং থেকে কি কি করা যায় জানেন? যেহেতু আজকে আমরা বেশি আলোচনা করতেছি না, শিট দিয়ে দিব এবং রেকর্ড ক্লাস কাল দিয়ে দিব, এক প্যারাফ্রেজিং থেকে আমরা প্রিসাইজ আমাদের শেষ হয়ে যাবে যদি আমরা প্যারাফ্রেজিং শিখে ফেলি। প্রিসাইজ শেষ, তারপরে কি, প্যাসেজ সলভিং শেষ যদি আমরা প্যারাফ্রেজিং শিখতে পারি। এছাড়া মনে করেন হচ্ছে আরো অনেক কিছুতে আছে যেগুলো প্যারাফ্রেজিং আমাদের কাজে লাগে। যেমন হচ্ছে একটা জিনিসকে আমার ছোট সেন্টেন্সকে বড় করতে হবে, লম্বা করতে হবে, সেখানেও কিন্তু প্যারাফ্রেজিং লাগে। সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স বা কমপ্লেক্সকে হচ্ছে কি কম্পাউন্ড করতে হয়। এই জিনিসগুলো খুব সহজে আপনাদের শেখাই দেবো, কোনো ভয়ের কিছু নাই। এবং এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ডিটারমিনার, হাবিজাবি যেগুলো আছে, এগুলো কিন্তু আপনাদের প্রিলিতেও কাজে লাগবে, রিটেনেও কাজে লাগবে। তো এর জন্য একটু সময়ের প্রয়োজন। মানে আমাদের ফোকাসের যে ইকোনমিক শেষ হয়ে গেলে ব্যাংকিং এর মাত্র একটা ক্লাস লাগবে, বাকি সব টপিকের মাত্র একটা একটা করে। শুধু অর্থনীতিটাই হচ্ছে একটু বড় সিলেবাস, মানে কি 4টা ধরনের যেহেতু আসে, সাথে আরো কিছু রেমিটেন্স, এলডিসি, এফডিআই, এগুলো আমাদের আলাদা আলাদা করতে হবে, এগুলো তো মুখস্থ রাখতে হবে। কিছু কিছু ফোকাস আছে যেগুলো কমন ফরম্যাটের সাথে কানেক্টেড, কিন্তু ওগুলো আমাদের অন্যভাবে একটু পড়ে রাখতে হবে, কারণ ওইগুলোতে হচ্ছে আপনি মোটামুটি সব চ্যালেঞ্জ, সব রিকমেন্ডেশন কাজে লাগাইতে পারবেন না, 2-3টা। তো ওই 4-5টা ফোকাস আমাদের রেডি করতে হবে। আর এই যে এগুলো করা হয়ে গেলে পরে দেখবেন যে ব্যাংকিং তো সব ঘুরে ফিরে একই। ঠিক আছে, একই হচ্ছে আমাদের ব্যাংকিং এর পিডিএফটা তো দেওয়াই হয়েছে, ওটা তো দেখেই বুঝতে পারছেন যে লিখে দিছি, কিন্তু ব্যাংকিং যেটা একটা বক্স করে দেওয়া আছে ব্যাংকিং এর যে শিটটা, ওটা একটু দেখবেন, এইভাবে
প্রথমেই করে দেওয়া, এখানে কোটেশন দেওয়া আছে, আর এখানে আমরা কি কি ফোকাস লিখতে পারবো ওইটা দিয়ে, সেটা দিয়ে মোট 10টা ফোকাসের নাম দিয়ে আছে, ওই 10টা করলেই তো আমাদের শেষ। ঠিক আছে, ব্যাংকিং এভাবে শেষ হবে। তারপরে হচ্ছে আর বাকি থেকে উইমেন এম্পাওয়ারমেন্ট, ওইটা তো আর আলাদা কোনো ফোকাস হয় না, উইমেন এম্পাওয়ারমেন্ট একটাই পড়তে হবে। তারপরে ক্লাইমেট চেঞ্জ, ওইটা একটাই মাত্র, ওইটা আমাদের পড়তে হবে। তারপরে হচ্ছে ইউথ ডেভেলপমেন্ট আমরা একটু পড়বো, কিভাবে আমাদের আনএমপ্লয়মেন্ট জিনিসটা দূর করতে হবে, তাইলে আমাদের আর ফোকাসে কোনোই সমস্যা থাকবে না। আপনি এইবার এরপরে আপনি যে কোনো একটা ফোকাসের বই কিনে দেখবেন যে আপনি কোন ফোকাসটা পারেন না, আপনি যেই ফোকাসটাই সূচিপত্র দেখবেন, দেখবেন যে সেইটাই আপনি লিখতে পারতেছেন এবং ওদের থেকে সুন্দর করে লিখতে পারতেছেন। এইটাই হচ্ছে আসলে ফ্রি হ্যান্ড রাইটিং। এখন অনেকে আমার কাছে ভর্তি হওয়ার আগে বলতেন, ভাইয়া ফ্রি হ্যান্ড রাইটিং শেখাবেন কিনা কোচিং এ, ফ্রি হ্যান্ড রাইটিং শেখাবেন কিনা, ফ্রি হ্যান্ড রাইটিং শেখাবেন কিনা। তো এটা একটা বাস্তব কথা বলি, এই যে ফ্রি হ্যান্ড রাইটিং, এইটা কিন্তু হচ্ছে একটা সাধনার বিষয়। এটা আপনার বিল্ড আপ হয় হচ্ছে যখন আপনি অষ্টম বা নবম শ্রেণীতে পড়েন। তো তখন যেহেতু আপনি এটাকে নিজের মধ্যে বিল্ড আপ করতে পারেন নাই, তখন আমি আপনাকে এখন যতই শেখাবো, আপনি শিখতে পারবেন না তা না, এখন শেখাবো, কিন্তু শিখতে শিখতে, পারফেক্টলি শিখতে শিখতে আর প্রেজেন্ট করতে করতে আপনার বয়স হয়ে যাবে 33। তার মানে আপনার জবের বয়স শেষ, আপনি তখনও ফ্রি হ্যান্ড রাইটিংটা পরিপূর্ণভাবে শিখতে পারেননি। দ্বিতীয় কথা হচ্ছে, ফ্রি হ্যান্ড রাইটিং যখন শিখবেন তখন একটা বাক্য লিখলেন কি, আমি ভাত খাইতেছি। ঠিক আছে, ভাত খাইতেছি, শেষে কি আছে, তেসি। এইবার এই বাক্যটা যখন আপনি ফোকাসে লিখবেন, তখন আপনি চিন্তা করবেন যে লাস্টে তেসি আছে, তাহলে এটা কোন টেন্সে যাবে, এটা কি প্রেজেন্ট টেন্স না প্রেজেন্ট কন্টিনিউয়াস না প্রেজেন্ট পারফেক্ট। ভাইয়া কি বলেছিল যে শেষে যদি ছয়ের শিকার থাকে তাহলে প্রেজেন্ট মনে হয় কন্টিনিউয়াস, তার মানে আই অ্যাম ইটিং রাইস। তখন কি হবে, ঘড়ির দিকে তাকায় দেখবেন কি আর 5 মিনিট বাকি আছে, অথচ আপনার সব বাকি। তো ব্যাংকের পরীক্ষা হচ্ছে খেলা না যে আপনি এখন ফ্রি হ্যান্ড রাইটিং সেন্টেন্স স্ট্রাকচার শিখে আপনি পরীক্ষার হলে গিয়ে বাজিমাত করে আসলেন, ওরকম কখনোই পসিবল না। এই জন্য এখন সব থেকে মেন যেটা, এই যে আমার ফ্রি পিডিএফ, আমার একটা দেখবেন যে ড্রাইভে ফ্রি পিডিএফ কমন ফরম্যাট সেকশন আগে থেকেই দেওয়া আছে, মানে ওইটা ফ্রিতেই আমি সবাইকে দিতাম আগে থেকেই। তো ওখানে ওই পিডিএফ পড়ে কতজন যে এই পর্যন্ত ব্যাংক চাকরি পাইছে, যদি তাদের স্ক্রিনশট রাখতাম, মানে যারা কৃতজ্ঞতা প্রকাশ করছে, তাহলে আপনারা বুঝতেন যে এই কমন ফরম্যাটটা কতটা ইফেক্টিভ। ইভেন এই যে কমন ফরম্যাটের যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কিন্তু প্রথম আমি নিয়ে আসছি। এখন এটা দেখে দেখে পাজিল করে বা অন্য অন্য অনেক বইয়ে দেখছি, এগুলো ইনক্লুড করার চেষ্টা করছে, কিন্তু কেউ পারফেক্ট ভাবে কিন্তু প্রেজেন্ট করতে পারে নাই, কানেক্টেড করতে পারে নাই। এই জন্য অবশ্যই কিন্তু আমার শিটগুলো অবশ্যই পড়বেন এবং খুব ভালোভাবে হচ্ছে চর্চা করবেন। মাত্র 2 মাস হচ্ছে আমার শিটগুলো পড়বেন, প্লাস আমার ক্লাসগুলো দেখবেন। তারপরে আপনি যদি একটা ফোকাসও পরীক্ষা হলে আপনার রেখে আসতে হয়, তাইলে হচ্ছে বলবেন যে ভাই আপনার শিট পড়ে আমি লিখে আসতে পারি নাই, এরকম গ্যারান্টি তো কেউ আপনাকে দিবে না। আমি একটা ফোকাস, আমাদের সময় কি আসছিল, টার্নিং এ জব সিকার ইনটু এ জব ক্রিয়েটর, আমি যেটাতে জব করি, তাই না, এইটাতে। এই ফোকাসটা কিন্তু কেউই ভালো করে লিখতে পারে নাই, কিন্তু ঠিকই কিন্তু আমি নিজের মতো প্রিপারেশন নিয়ে গিয়ে এইটা এত সুন্দর লিখেছিলাম, আমি মনে করি যে 35-এ মনে হয় হচ্ছে আমি মানে 28-এর নিচে দিতে পারবে না। কেন, আমি প্রথম দেখছি যে টার্নিং এ জব সিকার ইনটু এ জব ক্রিয়েটর, তার মানে কি, এখানে ইনডাইরেক্টলি হচ্ছে আনএমপ্লয়মেন্ট, যে প্রবলেমটা, এটাকে কি এমপ্লয়মেন্টে নিয়ে যাওয়ার কথা বলতেছে। ঠিক আছে, এবং তাকে কি অন্যজনের জবের জন্য রেডি করে দিতে, মানে অন্যকে জব দিতে পারবে এমন, তার মানে ইনডাইরেক্টলি এটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট প্রবলেমকেই নির্দেশ করে। আমি যদি আনএমপ্লয়মেন্ট প্রবলেম লিখি তার সাথে যদি সলিউশন অ্যাড করি, তাহলে তো হয়ে গেল জব সিকার ইনটু এ জব ক্রিয়েটর। আমি ঠিক সেইভাবে প্রথম হচ্ছে ওই যে যেটা ভূমিকা, আমাদের ভূমিকা লিখলাম, তারপরে যেভাবে লিখলাম যে ওই যে আমাদের প্রবলেমটা যেভাবে ঢুকাইছি ওখানে লিখলাম যে সেরকম হচ্ছে একটা প্রবলেম এখন বর্তমান যেটা চলমান আছে সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট প্রবলেম। তারপরে আমি হচ্ছে বর্তমানে আনএমপ্লয়মেন্ট প্রবলেমের কি অবস্থা, প্রায় হচ্ছে আমাদের কি 27 লাখ হচ্ছে বেকার, তাই না, ওই সময় এরকম একটা ছিল, অর্থাৎ আমাদের জনসংখ্যার প্রায় 4.5%, এই ডাটাটা আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি কি দিয়েছিলাম যে বর্তমানে এই যে জব সিকারকে জব ক্রিয়েটরে নিতে গেলে কি কি চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জ গুলো দিছিলাম, তাই না। হচ্ছে যেমন হচ্ছে আমাদের কোনো লোন দেয়া হয় না, তারপরে হচ্ছে পোর স্ট্রাকচার হাবিজাবি যেগুলো আমাদের দেওয়া যায়, ঠিক ওখানে যেগুলো চ্যালেঞ্জ আছে সেগুলো ওখানে লিখেছিলাম। তারপরে হচ্ছে আমি কি লিখেছিলাম যে সরকার কি কি উদ্যোগ নিয়েছে, সরকার আমাদের কি এসএমই লোন দিচ্ছে, তাই না, স্মল অ্যান্ড কটেজ লোন দিচ্ছে। তারপরে হচ্ছে আমাদের কি ভোকেশনাল ট্রেনিং দিচ্ছে, ভোকেশনাল ট্রেনিং এর জন্য ফ্রি ট্রেনিং দিচ্ছে, তারপরে কম্পিউটার শেখাচ্ছে, ফ্রিল্যান্সিং এর দিকে নিয়ে যাচ্ছে, তাই না। গিগ ইকোনমি তো অনেকে বোঝেন না, এটা নিয়ে আলোচনা করবো। গিগ ইকোনমির দিকে নিয়ে যাচ্ছে।
তারপরে আমরা কি করলাম, শেষে শেষে হচ্ছে আমি উপসংহার টেনে দিলাম। মোটামুটি আমি ওই সময় তো পেজ সিলেক্ট থাকতো না, আমি মোটামুটি লিখতে লিখতে দেখা গেছিল যে 4.5 পেজ লিখে ফেলছিলাম। তাও আমার মন ভরতেছে না যে আমি এত লিখতেছি, মনে হচ্ছে আরো লিখি। ঠিক আছে, ওই সময় তো ট্রান্সলেশন অনেক কঠিন আসছিল, মানে বড় বড়, সময়ের অনেক দরকার ছিল। পরে দেখি, পরে বাংলা কিন্তু আসছিল মাত্র হ্যান্ডিক্রাফট। ঠিক আছে, হ্যান্ডিক্রাফট আসছিল, আমি অফিসার জেনারেল 21 সালের কথা বলতেছি আর কি। হ্যান্ডিক্রাফট মানে হস্তশিল্প, ওই সময় আমাদের হস্তশিল্প ছিল হচ্ছে আসবাবপত্র। তো ওইটা দিয়ে মোটামুটি বাংলায় তো লেখাই যায়, অনেক কিছু লিখছিলাম। কিন্তু এই ফোকাসেই কিন্তু আমাকে অনেকটা এগিয়ে দিয়েছে। এই যে আমি সবার মধ্যে, এই যে 200 জনের মধ্যে চলে আসলাম, 175তম মেরিট পজিশন আসলো, এর মূল কারণ ছিল কিন্তু আমি এখনো মনে করি যে আমার ফোকাস রাইটিংটা। ঠিক আছে, কারণ আমার সাধারণ জ্ঞান মাত্র হয়েছিল 6টা। ঠিক আছে, যদিও ম্যাথ 5টাই হয়েছিল, এটা আমার একটা প্লাস পয়েন্ট ছিল, কিন্তু সাধারণ জ্ঞান যেখানে 6টা, মোটামুটি অনেকে 11টা 12টা করে পেরেছিল। তারপরও কেন আমি এরকম জায়গায় আসতে পারলাম, তার মূল কারণ হচ্ছে ফোকাস রাইটিং। এবং একটা বাস্তব কথা হচ্ছে, সত্য কথা যেটা, আমি এই পর্যন্ত যতগুলো রিটেন দিয়েছি, যে কয়টা রিটেন দিয়েছি সবগুলার, ইভেন লাস্ট যে সিনিয়র অফিসার রিটেন দিয়ে আসলাম সেইটাও আমাদের হচ্ছে আমি ভূমিকা, ভূমিকা, উপসংহার এবং চ্যালেঞ্জ আর হচ্ছে রিকমেন্ডেশন একেবারে হুবহু সেম লিখছি। প্রত্যেকটা পরীক্ষায় আমার যে টপিকে আসছে, একটাই আসছিল হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট, একটাই আসছিল হচ্ছে টেকনোলজি অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট, একটা আসছিল হচ্ছে জব সিকার ইন্টু জব ক্রিয়েটর, আর লাস্ট যেটা লিখলাম সেটা হচ্ছে ডিজিটাল ইকোনমি, ডিজিটাল ইকোনমি অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট। প্রত্যেকটাই তো সেই একই, সবগুলো আমার ভূমিকা, উপসংহার, চ্যালেঞ্জ, রিকমেন্ডেশন, কারেন্ট সিচুয়েশন, এসএমইর একটা বাংলাদেশ ব্যাংকের ডাটা আছে যেটা আপনাদের শিখিয়ে দেবো কিভাবে দিবেন। এই যে কিছু কিছু কমন ডাটা, এইগুলা দিয়ে আমি লিখে আসছি, এবং আমি বিশ্বাস করি যে আমি 28-29-এর কম একটাতেও পাবো না। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আপনাদের শিখতে হবে কি করে। আমার কোনো সেন্টেন্স স্ট্রাকচার লাগবে না, পরীক্ষার হলে দেখবো ফটাফট আমার কলম চলা শুরু হয়ে যাবে। পরীক্ষার হলে একটা টপিক আসলো, প্রথম কিভাবে সাজাবো, আমি কি কি ডাটা দিব, কিভাবে কি আনবো, পেপার এত পড়ছি, এইগুলো যখনই ভাবা শুরু করবেন তখন দেখবেন যে সময় শেষ হয়ে গেছে। ঠিক আছে, চাকরি পাওয়ার হলো না, দিন শেষে বলবেন ইস যদি আর আধা ঘন্টা সময় পাইতাম হয়তো বা জিনিসটা সুন্দর করে লিখতে পারতাম। এই জন্য সবসময় আমাদের কি করতে হবে, রেডি হয়ে যাইতে হবে। ঠিক আছে, কোনো জায়গায় বেড়াইতে যাবেন, আগে থেকে হাতে 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 করে আপনি নিয়ে যাচ্ছেন কি, কোট নিয়ে গেছেন, যে আপনি বুঝতে পারতেছেন কি কোট, আর এক জায়গায় নিয়ে গেছেন ফর্মাল শার্ট, আবার নিয়ে গেছেন টি শার্ট, যে ওখানে গিয়ে আমি পজিশন অনুযায়ী কি করব। ঠিক আছে, প্রোগ্রামে গিয়ে তো গিয়ে দেখলেন যে হচ্ছে পড়ারই পরিবেশ নাই, তখন আপনাকে খালি গায়ে ওই প্রোগ্রাম করে চলে আসতে হবে। তো আগে থেকে সেট করে যাবেন যে আমি কোট পরে যাবো, না শার্ট পরে যাবো, নাকি টি শার্ট পরে যাবো, তাইলেই কিন্তু আপনারা ভালো করতে পারবেন। ঠিক আছে, তো যেহেতু ক্লাস আমি রেকর্ডেড দিয়ে দিব, আজকে আপনাদের অনেক জ্ঞান দিলাম, মোটিভেশন হিসেবেও নিতে পারেন, আবার হচ্ছে ওয়ার্নিং হিসেবেও নিতে পারেন, কারণ এই জিনিসগুলাই মেইন, এই জিনিসগুলো দেয়ারই কেউ ছিল না। আমি সবসময় সেলফ মোটিভেটেড ছিলাম, আমি জানতাম যে আমি যদি এইভাবে প্রেজেন্ট করি আমি সব জায়গায় সাকসেস হব। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেও যখন পরীক্ষা দিই, আমি পরীক্ষা দিয়ে এসেই বলেছিলাম যে আমার চাকরি হবে। কারণ কি, আমি রিটেন ভালো লিখেছিলাম, কারণ রিটেনটাই হচ্ছে মেন। ঠিক একই জিনিসটাই আমরা লিখি। আপনাদের আরো একটা জিনিস শেখাবো কি করে আপনারা সংবিধানের যে ইয়েগুলো আছে, অনুচ্ছেদগুলো কিভাবে ফোকাসে ব্যবহার করবেন, এসডিজি কিভাবে ব্যবহার করবেন, ইকোনমিক টার্ম গুলো কি করে ব্যবহার করবেন, এগুলো কিন্তু আপনাদের শেখানো হবে। তো এইগুলো যখন শিখে যাবেন তখন নিজেরই মনে হবে বস, আপনি আরেকজনকে ফোকাস রাইটিং শেখাতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ, এই যে এসকে শুভ দাদা যেটা বলছেন এইটাই, কারণ সিনিয়র অফিসারে কিন্তু টাইম ম্যানেজমেন্ট করা আরো সহজ ছিল। কারণ কি, ছোট ছোট আমাদের ট্রান্সলেশন আসছিল, তারপরে পেজ ছিল অনেক অল্প, আর্গুমেন্ট এক পেজ করে, যেখানে আমি আর্গুমেন্টই আমার লিখতে লাগে 4 পেজ, 4 পেজের নিচে লিখে আমার মন ভরে না, সেখানে এক পেজ করে আমার লিখে আসতে হয়েছে। ঠিক আছে, তো এই জন্য আমার মন মতো আর কি আমি পরীক্ষা দিতে পারি নাই, কারণ আমার একটু বেশি লিখতে মন চাই। তো এইটাই হচ্ছে বিষয়। হ্যাঁ, তো মেন কথা হচ্ছে আপনার চাকরি হোক বা না হোক, পরীক্ষা দিয়ে যেন আপনি স্যাটিসফাইড থাকেন এবং সময়ের মধ্যে সব লিখে আসতে পারেন এবং একটা স্ট্যান্ডার্ড কিছু লিখে আসতে পারেন। ঠিক আছে, ফারুক হাসান ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আসলে গুরুত্বপূর্ণ কিনা জানি না, কিন্তু একদিন আমার কথা হচ্ছে আপনাদের মনে পড়বে হয়তো, বা আমার কোর্স করে আপনারা আরেকটা কোর্সে ভর্তি হবেন, তারপর আরো একটা কোর্স করবেন, বহুত কোর্স তো করবেন। তো কোর্স করে দিন শেষে দেখবেন যে হচ্ছে যাকে অবহেলা করলাম, ভাবলাম যে 500 টাকার কোর্স করায়, 250 টাকার মাত্র রিটেন কোর্স করায়, সেই তো দেখলাম যে আসলে আমাদের জন্য বেশি এফোর্ট দিছে বা আমাদের জন্য বেশি কিছু ট্রাই করছে। আমার একটা ফ্রেন্ড, সে হচ্ছে আমার কোর্সে এনরোল আছে,
তো আগের দিনও আমাকে ফোন দিল, দিয়ে বলতেছে যে মানে অনেক কিছুই বললো, যে এটা আমার খুবই প্রাউড ফিল হচ্ছিল। তো এরকম সবাই যেহেতু যখন এগুলো বলে আমার খুব ভালো লাগে, আর আমার থেকে যখন সবাই সাহস পায়, এটাই হচ্ছে আমার সব থেকে বড় প্রাপ্তি। ঠিক আছে, তো মোট কথা হচ্ছে রিটেন অবশ্যই গুরুত্বপূর্ণ, রিটেন অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু প্রিলি হচ্ছে আমাদের কি গেট। আগে আমাদের প্রিলিটা ক্র্যাক করতে হবে, বাকিটা আমি আপনাদের কিভাবে কি করতে হয় সেইটাই হচ্ছে ইয়ে। আচ্ছা, অনেকে বলতেছেন যে রিটেনের জন্য কি বই কিনবেন। সত্য কথা বলতে যারা রিটেন প্রিপারেশন নেয় তারা হচ্ছে ওইভাবে বইয়ের উপর মানে ডিপেন্ড করে না। আমার কাছে অনেকগুলো বই আছে, যেমন ইউনিকের আছে, তারপরে হচ্ছে ওয়ান প্লাসের আছে, আরেকটা আছে হচ্ছে আরেকটা নাই, ওইটা লতিফুডসের আমি নাম শুনছি, অনেক ভালো, আমি দেখছিলাম লতিফুডস ভাই লেখাটা মোটামুটি স্ট্যান্ডার্ড আর কি, আপনারা প্রিপারেশন নেওয়ার জন্য মনে করেন যে কাজে লাগবে। কিন্তু ওয়ান প্লাস কি করছে, ওয়ান প্লাস করছে হচ্ছে চ্যাট জিপিটি থেকে করছে, ম্যাক্সিমাম দেখেই বোঝা যায়। লেখাটা প্রথম দিকে দুই একটা একটু ভালো করলেও পরের গুলো সবই চ্যাট জিপিটি থেকে কপি পেস্ট করছে শর্ট টাইমে বই বের করার জন্য। আর ইউনিক যেটা করছে, আসলাম ভাই তো পুলিশ ক্যাডার, তো উনি কিন্তু হচ্ছে ব্যস্ত থাকার কারণে উনি লিখতে পারেনি, অন্য একজনদের লেখাইছে, ও কি করছে পেপার থেকে হু সব কপি পেস্ট করে দিছে। এই জন্য এই বইটাও আপনাদের পড়ে কোনো গোছালো মনে হবে না, এটা থেকেও আহামরি কোনো লাভ পাবেন না, কিন্তু লতিফুডস থেকে মোটামুটি একটা ইনফরমেটিভ আইডিয়া পাইতে পারেন আমার মনে হয়। কিন্তু রিটেন প্রিপারেশন ব্যাংকের কখনো বই থেকে হয় না, এটাকে আপনাকেই নিজে নিজে নোট করতে হবে, নিজে নিজে বুঝতে হবে, নিজে নিজে সবকিছু করতে হবে। ঠিক আছে, তো এই আর কি মোটামুটি প্রিলিমিনারির জন্য সবাই প্রস্তুতি নেন, যারা প্রিলিমিনারি প্রস্তুতি নিচ্ছেন। আর রিটেন যারা ক্লাস দেখেননি, অবশ্যই আমার ক্লাসগুলো যেভাবে আমি দিয়েছি একটু বলে দিই। রিটেন ক্লাস যে 1 ছিল সেটা কিন্তু শুধুমাত্র একটা আলোচনা ছিল আমাদের, যে কিভাবে আমরা কিভাবে কি করব, এটা তো লাইভে নিয়েছিলাম। এরপরে হচ্ছে রিটেন ক্লাস যে 2 ছিল, রিটেন ক্লাস যেটা 2 ছিল সেটা হচ্ছে আচ্ছা, রিটেন ক্লাস যেটা আমাদের 2 ছিল সেটা হচ্ছে কি, লাইটিং কি একটু বেড়েছে, আমি তো আবার লাইট কিনলাম কিন্তু হচ্ছে ইউজ করতে মনে নাই অন করতে। দেখেন তো একটু পরিবর্তন হয় কিনা লাইটটা জ্বললে। হ্যাঁ, যদি নতুন কেউ কিনতে চান তাহলে লতিফুডসের বইটা কিনেন, হ্যাঁ, তাইলে হচ্ছে মোটামুটি প্র্যাকটিস করতে পারবেন, অনেক ভালো হবে। হ্যাঁ, 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 অবশ্যই ভাইবা নিয়ে লাইভ করবো, ভাইবা কোনো বিষয় না। আর ব্যাংকে যেটা ভাইবা, যেহেতু আজকে আলোচনা করতেছি করি, ব্যাংকের ভাইবার সাথে চাকরির কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, চাকরির কোনো সম্পর্ক নেই। ভাইবাতে মোট থাকে 25 মার্ক, আপনি যদি সব থেকে খারাপ ভাইবা দেন 18 পাবেন, আর সব থেকে সর্বোচ্চ ভালো দিলে 23 পাবেন। এখানে ডিফারেন্স হয় মাত্র 5 মার্কের। ঠিক আছে, এই 5 মার্কের জন্য কারো চাকরি আটকে থাকে না। মেইন হচ্ছে আপনি কতটা রিটেনে বেশি মার্ক পাইলেন সেটাই কিন্তু আপনাকে নির্ভর করবে। ঠিক আছে, যাক, ধন্যবাদ। লাইটটা আমি হচ্ছে আজকেই পারচেস করলাম, যে একটু যদি লাইটটা ভালো হয় তাহলে মনে হয় লেখাটা একটু দেখা যাইতে পারে। নেক্সট দিন থেকে লাইটটাই আমি লাগানো হয়েছে, কিন্তু আমার ইয়ে করতে মনে ছিল না। হ্যাঁ, তো আমার ভাইবা এক্সপিরিয়েন্সের কথা বলি, বিশ্বাস করবেন কিনা জানি না। তো আমার প্রথম ভাইবা ছিল অনেকগুলো, তো মানে 11-20 গ্রেডের ভাইবা দেওয়া হয়েছে, ওখানে জবও হয়েছে, ওইগুলো বাদ। মানে প্রথম আমার সব থেকে এক্সপেকটেশনের ভাইবা ছিল হচ্ছে আর্মিতে, আর্মি এডুকেশন করে যে শর্ট কোর্সে যেটা হয়, ঠিক আছে, ইকোনমিক্সের এইসি বলা হয়, এটা সেকেন্ড লেফটেন্যান্ট পদে জয়নিং হয়। তো এখানে হচ্ছে পুরা 30 মিনিট 40 মিনিট করে ভাইবা হয়, পুরাটা ইংলিশে ভাইবা হয়, অনেকবারই ভাইবা দিতে হয়। তো এখানে আমি যখন পরীক্ষা, মানে ফর্মের দামই ছিল হচ্ছে 3,000 টাকা, মানে ফর্মই তুলতে হবে আপনাকে 3,000 টাকা করে। যারা আর্মি এডুকেশন করে শর্ট কোর্স লং কোর্সের সাথে পরিচিত তারা জানেন। তো এখানে নেওয়া হয় 1 থেকে 2 জন। ঠিক আছে, তো আমি যেখানে পরীক্ষা দিতে গেছিলাম প্রায় 1400 জন আমার সাবজেক্ট থেকে ফর্ম উঠাইছিল। তো 1400 জনের মধ্যে প্রথম যেদিন রিটেন পরীক্ষা হয় সেদিন হচ্ছে আমি প্রশ্ন দেখে তো বসেছিলাম যে এতগুলা প্রশ্ন, তারপর আবার ইংলিশ ভার্সনে আমি শর্ট টাইমে কিভাবে লিখবো। তো আমি 5 মিনিট বসে ভাবার পরে ভাবলাম যে আমি কেন পারবো না, লেখা শুরু করি। তো তারপর আমি লিখে মোটামুটি 10টা কোশ্চেনই কমপ্লিট করে আসলাম। তো পরে যখন রেজাল্ট দিল, আমাদের রিটেনে পাশ করানো হলো 10 জনকে, তার মধ্যে আমি ছিলাম থার্ড। তো মানে আমি এত পরিমাণ খুশি হয়ে গেছিলাম যে এরকম একটা বড়, মানে আর্মিদের এডুকেশন করে লেফটেন্যান্ট পদে
আমি মানে রিটেন পাস করছি, অন্য চাকরিতে রিটেন পাস মানে তো চাকরি হয়ে গেছে এরকম একটা ভাব। এখানে যে এত জটিল আমি জানতাম না। তো এটা আমি হয়ে গেল। তো তারপরে আমাদের হলো মেডিকেল, ঠিক আছে। মেডিকেল হওয়ার পরে মেডিকেল আমি ফিট আসলাম, তারপরে হচ্ছে ভাইবা, ইনিশিয়াল ভাইবা। এই ভাইভাতে গিয়ে আমি আটকে গেলাম। এই ভাইবা 30 মিনিট হয়েছিল, কিন্তু এখানে মেন যেটা বিষয় সেটা হচ্ছে ফ্যামিলিতে ডিফেন্স ফ্যামিলির কেউ থাকতে হবে, ঠিক আছে। মানে আর্মিতে বড় পদে চাকরি করে এমন কেউ না থাকলে আপনি কোয়ালিফাইড হবেন না। তো এই জন্য মূলত আমি বাদ পড়েছিলাম, কিন্তু 30 মিনিট ভাইবা দিয়ে মানে এত কিছু জীবনে উপলব্ধি করেছিলাম যে মানে ভাইবা জিনিসটা কি, 5 জন থাকে আর এত এত জটিল জটিল প্রশ্ন করা হয়। মোটামুটি মনে হয় আমি 70% মতো কাভার করতে পারছিলাম, 30% পারি নাই। তো পরে দেখলাম যে রেজাল্ট আসে নাই, ঠিক আছে। সেকেন্ড যেটা ভাইবা হলো সেটা হচ্ছে আমি যেটা চাকরি করি সেইটা। তো এটাতে আমি যখন পরীক্ষার হলে গেলাম দেখলাম যে ওখানে 3 জন রিক্রুটমেন্টে 3 জন ছিল। কপালটা কি খারাপ, 3জনই ইকোনমিক্স এর স্টুডেন্ট, ঠিক আছে। 3জনের ইকোনমিক্স এর স্টুডেন্ট। তো আমাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কোন সাবজেক্ট থেকে অনার্স করছেন। আমি বললাম যে স্যার আমি ইকোনমিক্স থেকে অনার্স করছি। দেন আমাকে মানে সাবজেক্টিভ প্রশ্নের পর প্রশ্ন করতেই থাকলো, ঠিক আছে। তো তারাও কি শুরু করলো, তারা যেহেতু ঢাকা ভার্সিটি থেকে পড়ছে সবাই ইংলিশে শুরু করে দিল। আমিও অ্যান্সার করতেছি, ঠিক আছে। করতে 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 মানে কি বলবো, মানে শেষের দিকে আর মানে ফেড আপ হয়ে গেছি, মানে আর পেরেই উঠতেছে না এরকম একটা অবস্থা। শেষে বললো যে ম্যাথ কয়টা হয়েছে, আমি বললাম 5টা। তো আমাকে প্রশ্ন করলো যে তাহলে 10 টাকাকে 2 জনের মধ্যে ভাগ করে দেন, ঠিক আছে, যাতে তাদের পার্থক্য 3 টাকা হয়, ঠিক আছে। 10 টাকা 2 জনের মধ্যে ভাগ করে দিতে হবে যেন ডিফারেন্স 3 টাকা হয়। তো আমি সাথে সাথে অ্যান্সার করে ফেললাম, কারণ এই জিনিসটা আমি জানতাম যে এই টাইপের কোশ্চেন করে। আমি বললাম স্যার 6 টাকা 50 পয়সা আর হচ্ছে 3 টাকা 50 পয়সা। তো বললো যে আচ্ছা ঠিক আছে। এবার বললো 15 টাকাকে 2 জনের মধ্যে ভাগ করে দেন, 2 জনের মধ্যে ভাগ করে দেন, ঠিক আছে। তো এই কোশ্চেনটা যখন করলো, এটা কিন্তু আরো সহজ ছিল, 9 জন আর 6 জন, কিন্তু আমি এটা অ্যান্সার করতে পারি নাই। মানে আমার মাথায় তখন এটা ঢুকে গেছে যে যেহেতু এইটা পয়েন্টে আসছে, তার মানে হয়তো বা এইটাও পয়েন্টে আসবে। তো এটা আমি অ্যান্সার করতে পারি নাই। তো যেটা হলো সেটা হচ্ছে আমি ভুল করলাম। ভুল করার পরে স্যারেরা বললো 5টা ম্যাথ পারছেন, এটা পারলেন না, আচ্ছা ঠিক আছে যান। এই বলে আমার ভাইবা শেষ হয়ে গেল। তো যদি এরকম ভাবে ভাইবাটা শেষ হয়, মানে আপনি একটা কোশ্চেন পারেননি, তখন আপনার বললো ভাইবা শেষ, তখন কিন্তু আপনি ধরেই নিবেন যে হচ্ছে আপনার চাকরি নট। কিন্তু আমি এই সময় যে পরিশ্রম করছিলাম এই যে ভাইবা টাইবার জন্য, আমি খুবই কষ্ট পাইছিলাম। মানে ওই যে 12 ফেল মুভি যারা দেখছেন, ভাইবার সময় কি কানে একটা আওয়াজ হয় না, তো আমি ওর দরজা খুঁজে পাচ্ছিলাম না, মানে এতটা আমি হার্ট হয়েছিলাম রুমে যে আর কি। ইভেন কান্না পর্যন্ত করছি যে আমার হওয়া চাকরিটা মিস হয়ে যাবে মনে হয়, এত ভালো রেজাল্ট আসবে আমি বুঝি নাই। সেদিন তখনই বুঝলাম যে আসলে ভাইবা কোনো ফ্যাক্টই না, মেন হচ্ছে আমাদের হচ্ছে রিটেন মার্কটা। যেহেতু আমি রিটেন মার্কে আগিয়েছিলাম, এখানে যদি আমি 18 যদি পেয়ে থাকি তাও কিন্তু আমাদের ইফেক্ট পড়েনি, ঠিক আছে। এই জন্য আমার মেরিট লিস্ট কিন্তু অনেক প্রথম দিকে চলে আসছে। ওকে, এই জন্য ভাইবা নিয়ে কোনো টেনশন নাই। ভাইবা নিয়ে যা যা পড়তে হবে সেগুলো আমি মোটামুটি ব্যাংকিং টার্ম এগুলো আপনাদের জিকে পড়ার সময় আর কি হয়ে যাবে। আর আমার একটা প্রশ্ন করছিল, দেখি এটা আপনারা পারেন কিনা, এটা আর্মিতে ধরছিল, আমি পারি নাই। বলছিল যে একটা পাত্রে, ইংলিশেই, একটা পাত্রে 3টি গাজর ও 2টি আপেল আছে, আপেল আছে। তো ওখান থেকে আমি একটি গাজর ও একটি আপেল খেয়ে ফেললাম, তাহলে কয়টি ফল থাকে? দেখি অ্যান্সার দেন তো, দেখি আপনারা কি অ্যান্সার দিবেন। আমার প্রশ্ন বলছে কি একটি পাত্রে 3টি গাজর ছিল আর 2টি কিন্তু আপেল ছিল, হ্যাঁ। তো একটি গাজর খেয়ে ফেললাম আর একটা আপেল খেয়ে ফেললাম, তাহলে কয়টি ফল অবশিষ্ট থাকে? তো আমি অ্যান্সারটা দিছিলাম, যদিও ভুল হয়েছিল। দেখি আপনারা সঠিক অ্যান্সারটা দিতে পারেন কিনা, দেখি কার আইকিউ হচ্ছে ভালো। আচ্ছা আপনারা কি হচ্ছে এই যে রিটেন বা প্রিলির যে লিঙ্কটা সবার কাছে শেয়ার দিচ্ছেন? অনেকেই দেখছি জয়েন রিকোয়েস্ট পাঠাচ্ছে, আমি বুঝলাম না। এমনিতে তো যারা আপনারা প্রিলি বা রিটেন একটা ভর্তি হয়েছেন, আপনারা অনেকেই প্রিলি স্টুডেন্ট রিটেনে জয়েন করছেন, রিটেনটা প্রিলিতে জয়েন করছেন, এটা আমি নিজেও জানি। আমি আপনাদের জন্য এটা মার্সি করে দিছি যে আমার এই স্টুডেন্ট পড়ুক, সেটা আমার কোনো বিষয় না। কিন্তু প্লিজ হচ্ছে আপনারা যারা মানে পেইড না তাদেরকে লিঙ্ক দিবেন না, কারণ ওই কে পেমেন্ট করছে কে না পেমেন্ট করছে এটা বুঝতে অনেক অসুবিধা হয়। অনেকে দেখতেছি যে শুধু জয়েন রিকোয়েস্ট পাঠাইতেই আছে, যদিও এটা ইয়ে করা, ঠিক আছে। আচ্ছা এটা অ্যান্সার কে কি দিছেন দেখি।
একটি ফল, একটি ফল, হ্যাঁ ঠিক আছে, একটা ফল, ঠিক আছে। এই যে 3টা গাজর, এটা হচ্ছে ভেজিটেবলস, এটা না আমার মাথায় ছিল না। মানে ভাইবার টাইমে আপনাদের কারোরই মাথায় থাকবে না, ঠিক আছে। তো এইটাই হচ্ছে আর কি ভাইবার বোর্ড, আপনাদের অনেক কিছু ধরা হবে কিন্তু আপনারা পারবেন না। এরপরে আমার আমার যেটা ভাইবা সব থেকে ভালো হয়েছিল সেটা হচ্ছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে, ওখানেও ইংলিশে ভাইবা হয়। তো এখানে এটা ছিল রমজান মাসে, ঠিক আছে। তো রমজান মাসে যখন ছিল তখন আমার মনে হয়েছিল যে একটু ইসলামিক রিলেটেড মনে হয় প্রশ্ন করতে পারে, ঠিক ইসলামিক রিলেটেড প্রশ্ন করেছিল। আমাকে প্রশ্ন করা হয়েছিল, প্রথম প্রশ্ন করা ছিল হোয়াট ইজ ফেইথ, ঠিক আছে, হোয়াট ইজ ফেইথ। তো ম্যাক্সিমাম মানুষ বলবে বিশ্বাস মানে কি। আমি তখন বুঝেছি যেহেতু রমজান মাস, ওনারা হচ্ছে আমাদের যে ইসলামের যে বিশ্বাস আছে না 6টি, সেইটা নিয়ে আর কি বলা হয়েছে। আমি বললাম স্যার দেয়ার আর 6 পিলার অফ ফেইথ এটসেট্রা এটসেট্রা, সুন্দর করে বললাম। দেখলাম যে টিচারটা অনেক খুশি হয়েছে। সেকেন্ড প্রশ্নটা করেছিল যে হোয়াট ইজ বিহেভিয়ার, হোয়াট ইজ বিহেভিয়ার, ঠিক আছে। তো আমি 1 সেকেন্ড একটু টাইম নিয়ে বলেছিলাম যে স্যার বিহেভিয়ার হচ্ছে এমন একটা জিনিস, হাউ পিপল অ্যাক্ট, ঠিক আছে, মানুষ যেটা অভিনয় করে দেখায় সেইটাই হচ্ছে বিহেভিয়ার। এই যে আমি একটা পার্সন, এখন আমি যদি আপনাদের একটা ভালো মানুষ হিসেবে আপনাদের কাছে প্রেজেন্ট করি, তাহলে আপনাদের মনে হবে যে না ভাইয়া হচ্ছে ভালো। আবার যদি আমি দেখা যায় যে অনেক খারাপ বিহেভ করি, খারাপ অভিনয় করি, তখন মনে হবে যে খারাপ। আসলে আসলে মানুষ যেটা শো করে বা অ্যাক্ট করে সেটাই হচ্ছে বিহেভিয়ার। তো 2টা প্রশ্ন করার পরে ওনারা বললো যে ভেরি গুড, থ্যাংক ইউ। তখন আমি বাইরে বের হয়ে বুঝে গেছি যে আমার চাকরি হয়ে গেছে। যদি এখন মনে হয় যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে জয়েন করাই আমার জন্য ভালো ছিল, তাহলে মোটামুটি অনেক সময় পাইতাম এবং আপনাদের অনেক ইয়ে দিতে পারতাম। হ্যাঁ, এরপরে আরেকটা জিনিস যেটা হচ্ছে আমি সবসময় সৃষ্টিকর্তার উপরে কেন আমার এত বিশ্বাস সেটা আমি আপনাদের বলি, যেহেতু আজকে একটু গল্পই করতেছি, বেশি মানুষ প্রেজেন্ট নাই। আমার যেদিন এডুকেশন করে ভাইবার রেজাল্ট দিল, ফেইল আসলো, ঠিক সেই দিনই হচ্ছে আমার এনটিআরসি এর রেজাল্ট দিল এবং আমি স্কুল কলেজ দুইটাতেই পাশ হয়ে গেলাম, ঠিক আছে। এবং এমন ভাবে পাশ হলাম যে মেরিট পজিশন একেবারে শুরুর দিকে। অথচ আমি এই দুইটা একটাও কখনো বইও খুলি নাই, পড়িও নাই, জাস্ট আমি যে টিউশনি করতাম সেইগুলোর উপর পরিপ্রেক্ষিতে কিন্তু পরীক্ষা দিয়েছি। এখনো কিন্তু আমার সার্টিফিকেটটা আছে, কিন্তু হচ্ছে না না, পড়াতাম তো অবশ্যই। তো হচ্ছে আমার সার্টিফিকেট কিন্তু এখনো আছে, কিন্তু আমি হচ্ছে জয়েন করতে পারতেছি না। কিন্তু আমার খুব মন চাই যে আমার টিচিং প্রফেশনটা আমার আসলেই খুবই ভালো লাগে, কিন্তু মন চাইলেও তো আসলে মানে পরিবার তো খুবই কষ্ট পাবে, কারণ যেহেতু ব্যাংক একটা সম্মানীয় পেশা, ব্যাংক বিসিএস ছাড়া আদার জব আসলে মানুষ চিনেই না। এই জন্য এই যে এ হচ্ছে আমার স্কুলের সার্টিফিকেট আর এই হচ্ছে আমার কলেজের সার্টিফিকেট, ঠিক আছে। আমার কিন্তু অনেক ভালো মার্ক, একটা 72, একটা 74 এই টাইপের আছে। তো এই যে এইটা, তো এই দিন যেখানে আমি মন খারাপ করার জন্য বসে গেছি, ঠিক তখনই রেজাল্ট আসলো, আমি দুইটাতে হয়ে গেছি, মানে আমার রিজিকের একটা ব্যবস্থা হয়ে গেছে। তো এই জিনিসটা আমি কখনো ভুলতে পারবো না যে একই দিনে ফেল পাস, এরকম সিচুয়েশনটা আসলে খুবই কমই হয়। তো এইটাই হচ্ছে আসলে, এই জন্য আপনারা সবসময় সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখবেন। সৃষ্টিকর্তার উপরে ভরসা না রাখলে আপনারা যতই পড়াশোনা করুন কিছুই হবে না। কারণ আমি সবসময় মনে করি যে আমরা যে ধর্মে বিশ্বাস করি, আমরা বেশি বেশি সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখবো। কারণ আমাদের পরিশ্রম হচ্ছে, পরিশ্রম 1%, কিন্তু লাক কিন্তু 99%, ঠিক আছে। অনেক সময় আমরা অনেক পরীক্ষা দেখবেন যে অ্যাটেন্ড করতে যায় না, যে 10টা পোস্ট কিন্তু যায় না, কিন্তু দেখা যায় ওই প্রশ্নটা আপনার অনুকূলে ছিল বা ওইটা থেকে পরীক্ষা দিলে হয়তো আপনার চাকরি হয়ে যাইতো। এই জন্য অবশ্যই ঢাকায় যাওয়া প্রয়োজন। যত বেশি পরীক্ষা দিবেন তত আপনাদের জন্য কিন্তু অনেক ভালো। কারণ কখন যে আসলে কোন পরীক্ষাটা আপনার লাকে চলে আসবে এটা আপনি কখনো বুঝতে পারবেন না। দেখা গেলো একটা পরীক্ষার পোস্ট 1500, কিন্তু প্রশ্ন আপনার কমন আসে নাই। তো একটা 100 পোস্ট ছিল, আপনি জান নাই ঢাকায় কষ্ট করে, সেইটাতেই হয়তো বা আপনার চাকরি হয়ে যাইতে পারতো। এই জন্য অবশ্যই কিন্তু এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো আমাদের গল্প করে আসলে সময় নষ্ট করা উচিত না। 23 সাল ভিত্তিক যারা প্রিপারেশন নিচ্ছেন, পড়াশোনা করুন। কি কি পড়বেন লাস্ট টাইমে আমি বলে দিই, আর 2 দিন আছে। আমি আজকে আমাদের 23 সাল ভিত্তিক গ্রুপে একটু পরেই পিডিএফ দিব। পিডিএফটা কিসের উপরে দিব, যে লাস্ট যে যতগুলো এক্সাম হয়েছে সেখানে কি কি রিসেন্ট প্রশ্ন এসেছে 25 সালে। এই রিসেন্ট প্রশ্নগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, এই জন্য লাস্ট যে প্রিভিয়াস কোশ্চেনগুলো পিডিএফ দেবো, এগুলো পড়ে ফেলবেন। দ্বিতীয়ত হচ্ছে যেহেতু বেশি বেশি করে হচ্ছে আমাদের ইংরেজি হচ্ছে ভোকাবুলারি পার্ট আসবে, ভোকাবুলারি পার্ট আসবে, আর বাংলা হচ্ছে কি আসবে, এই বাংলাতে আসবে বিচরণ পার্ট। বিচরণ মানে বুঝি তো, বিচরণ মানে হচ্ছে মুখস্থ পাঠ, এক কথায় প্রকার, সমার্থক শব্দ এটসেট্রা এটসেট্রা। তো আমাদের এই যে এগুলো প্রিভিয়াস পড়বেন, ইডিয়াম, ফ্রেজ, অনার, সাবস্টিটিউশন, অ্যানালজি, স্পেলিং, এগুলো একটু প্রিভিয়াস কোশ্চেন গুলো দেখে যাবেন। আর বিচরণ অংশেরও
যে এক কথায় প্রকার সমার্থক শব্দ, এগুলো একটু পড়ে যাবেন, কারণ এখান থেকে একটা হিউজ মার্ক পাবেন। প্রায় এই দুটা টপিক থেকে প্রায় 15-20 মার্ক কমন আসবে। যদি 15-20 মার্কের মধ্যে 18 ইনশিওর করতে পারেন, লাগবে আমার কি 50 বা 55, তাহলে কিন্তু আমি অলরেডি কি প্রিলিমিনারি কিন্তু পাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, শেষ সময় এটা একটু ফলো করেন। এখন শুধু রিসেন্ট পড়বেন আর ম্যাথের জন্য যেটা বললাম, স্থানাঙ্ক জ্যামিতি দেখে যাবেন। আর 2 নম্বর হচ্ছে ত্রিভুজটা দেখবেন, ত্রিভুজ থেকে কিন্তু কোশ্চেন আসবে। আমি হয়তো একটা ফ্রি ক্লাস হচ্ছে রেকর্ডেড করে আমার পেজে দিতে পারি, দেখে ফেলবেন। ত্রিভুজ, চতুর্ভুজ, এগুলো থেকে যেন প্রশ্ন কোনো মিস না যায়। ঘনবস্তু, বৃত্ত, ঠিক আছে, এগুলো থেকে যেন কোনো প্রশ্ন মিস না যায়। ত্রিকোণমিতির মান নির্ণয় টির্ণয় এগুলো একটু দেখে নিবেন। আর হচ্ছে লাভ ক্ষতি তো প্রশ্ন আসবেই, লাভ ক্ষতি দেখতে হবে। আর একটা যেটা দেখবেন সেটা হচ্ছে অনুপাতের থেকেও কিন্তু প্রশ্ন আসে, আর সংখ্যা থেকে কিছু মানসিক দক্ষতা টাইপের প্রশ্ন আসে, এগুলো একটু দেখে যাবেন। আপাতত এইগুলো দেখে চলে যান, বেশি বেশি পড়ার দরকার নেই। অগোছালো পড়া 10 ঘন্টার থেকে গুছিয়ে আপনারা 1 ঘন্টা পড়লে সেটাই কিন্তু বেশি কাজে লাগবে। তো ঠিক আছে, নেক্সট ক্লাসের জন্য আপনাদের শুভেচ্ছা এবং পরীক্ষার জন্য অনেক শুভেচ্ছা। যদি এখান থেকে লাখ আগে 1% ছিল, এখন মেন, কারণ অনেকে দেখবেন অনেক ভালো রিটেন দিয়েছে, অনেক ভালো ভাইবা দিয়েছে, চাকরি হয়নি। অনেকে খারাপ রিটেন দিয়েছে, কিন্তু খারাপ ভাইবা দিয়েছে কেন, আমি এই জিনিসটা বোঝাই আপনাদের। হ্যাঁ, তাহলে আপনারা একটু ক্লিয়ার হবেন যে কেন লাখটা কিভাবে ফেভার করে। ঠিক আছে, মনে করেন হচ্ছে আমি হচ্ছে মানিক স্যার, ঠিক আছে, মানিক স্যার, আর একজন আছে রহিম স্যার, আর একজন আছে করিম স্যার। হ্যাঁ, তো এই যে মানিক স্যার, এ খুব উদার মন মানসিকতা, সে মার্ক খুব বেশি বেশি করে দেয়। রহিম স্যার আছে খুঁটে খুঁটে দেখে, আর এই করিম স্যার আছে তার মেজাজের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, মেজাজের উপর ডিপেন্ড করে, যখন যেরকম মেজাজ তখন সেরকম মার্কিং করে। এখন এখানে কুদ্দুস, ঠিক আছে, কুদ্দুসের খাতা এর কাছে পড়েছে, এ অ্যাভারেজ পরীক্ষা দিয়েছে। ঠিক আছে, অ্যাভারেজ পরীক্ষা দিয়েছে। রহিমের কাছে পড়ছে একটা ব্রিলিয়ান্টের খাতা, তার নাম হচ্ছে বল্টু, সে একটা ব্রিলিয়ান্ট, তার খাতা পড়ছে কি রহিমের কাছে। আর একটা হয়েছে কি মোটামুটি পরীক্ষা দিয়েছে। ঠিক আছে, কিন্তু ওই দিন আর এই যে করিম স্যার বইয়ের সাথে ঝগড়া করেনি। হ্যাঁ, বইয়ের সাথে ঝগড়া করেনি, মেজাজ খুব ভালো ছিল। হ্যাঁ, তো এই যে মানিক স্যার উদার, সে কি করছে, এই অ্যাভারেজ লিখছে তো ভালোই, একটা ছেলে যদি চাকরি পেয়ে যায় তাতে কি আমার কোনো ক্ষতি আছে, দিয়ে দিলাম, যেখানে পাবে 5 দিয়ে দিল 10। রহিম স্যার কি করলো, পরীক্ষা কিন্তু একটাই, খাতা কিন্তু অনেক স্যার দেখে, এটা মনে হয় আপনারা সবাই জানেন। তো রহিম কি করলো, ও বল্টু অনেক ভালো পরীক্ষা দেওয়ার পরেও সে খুঁটে দেখে ছোটখাটো একটা ভুল পেয়েছে, মার্ক দিয়ে দিল, যেখানে 20 পাওয়ার কথা দিয়ে দিল 10 বা 5। আর এ মোটামুটি লিখছে। এখন যদি করিম বইয়ের সাথে ঝগড়া করে আসে, তাহলে তো মার্ক এমনিতে 5 দেওয়ার কথা ছিল, কিন্তু সেদিন বইয়ের সাথে ভালো ব্যবহার করছে, মনে হয় মন ভালো ছিল, সে দিয়ে দিছে কি 15। তো এখানে কি হইলো, বল্টু চাকরি পাইলো না, এদিকে কুদ্দুস আর ইয়ের হচ্ছে কপাল খুলে গেল। তো এইটাই হচ্ছে আসলে লাক। কার হাতে যে খাতাটা পড়বে এইটাই ডিপেন্ড করে, আপনি কেমন লিখেছেন তার থেকে খাতা কার হাতে পড়ছে এটাও কিন্তু অনেকটা ম্যাটার করে। যদিও এখন শুনতেছি নাকি এক একটা টপিকে এক একটা ছাদ দেখতেছে, তো এরকম যদি হয় এটা তো বিশ্বাসযোগ্য না, কারণ 15,000 খাতা কখনো একটা ছাদ দেখবে না, এটা বলে কিন্তু বিশ্বাসযোগ্য না, কারণ এটা ভাগ ভাগ করেই দেওয়া হয়। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত বিষয়। তো ঠিক আছে, আপনারা পড়াশোনা করুন। আমি কালকে হচ্ছে টেকনোলজি রিলেটেড ওটা দিলেই আমাদের রিটেনের ইকোনমিক পার্ট মোটামুটি শেষ হয়ে যাবে। আর কয়েকটা ফোকাস আমরা পিডিএফ হচ্ছে ওর মধ্যে দিয়ে দিব, তাহলে আমাদের ইকোনমিক রিলেটেড আমরা যে কোনো করতে পারবো। আর যে কেউ বই কিনতে চান লতিফোর সেটটা নিতে পারেন, ওটা আপনাদের পছন্দ হবে। OnePlus-এর বইটা নিতে চাইলেও নিতে পারেন, কিন্তু ওইটা একেবারে খারাপ বলবো না, কিন্তু মোটামুটি আর কি, আমাদের অনেক বেশি পছন্দ হয়েছে এরকম না। OnePlus কিন্তু আমাকে বই পাঠায়, OnePlus বই পাঠিয়েছে, তারপরে আরো বিভিন্ন পাবলিকেশন কিন্তু আমার কাছে বই পাঠায়। এই যে এই হচ্ছে ফোকাস রাইটিং OnePlus। হ্যাঁ, তারপর আমার ইউনিকের কিছু ফোকাস রাইটিং বই আছে, আমি কয়েকজনকে দিব, কিন্তু আপনাদের ডেলিভারি চার্জটা দিতে হবে। আমার কাছে প্রচুর ইউনিকের বই আছে, আমার প্রায় ইউনিকের বই 20 পিস পাঠাইছিল আমার কাছে। ঠিক আছে, তো এইটা আমি আস্তে আস্তে অনেককে দিয়েছি, আর কিছু আছে, এগুলো ইনশাল্লাহ দিয়ে দিব। তো ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।